আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক রণতরী নিয়ে, যেটা চীন খুব শীঘ্রই লঞ্চ করবে। যেটা যুক্তরাষ্ট্র কল্পনা করেনি এত দ্রুত ওদের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার হয়তো চলে আসবে এবং সেটা হবে পারমাণবিক। এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার 4th ক্লাস, তার থেকেও এটা ডিসপ্লেসমেন্ট 10,000 টন বেশি, মানে পৃথিবীর সবচেয়ে বড় রণতরী। তো এই রণতরী পুরো ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল যে পজিশন বর্তমানে আছে সেটাকে অনেকটা চেঞ্জ করে দেবে, অনেকটা চেঞ্জ করবে। সেখানে বাংলাদেশেও অনেক বেশি লাভবান হবে। তো এই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো যারা একটু বোঝেন সামরিক ক্ষেত্রে তারা ভিডিওটা দেখবেন, আর যারা একদম বিগিনার, আমার মনে হয় না তাদের ভিডিও দেখে কোনো লাভ হবে। তো যাই হোক, আমরা এই হিস্ট্রি সম্পর্কে একটু জানি। ছবিতে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা মক আপ ডেমো মডেল, যেটা চীনের একটা এক্সিবিশন সামরিক প্রদর্শনীতে প্রদর্শন করা হয়, যেখানে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি জানাইছে যে এটার ডিসপ্লেসমেন্ট হবে 1,10,000 থেকে 1,20,000 টন, এবং সেটা 2030-এর পূর্বে সার্ভিসে আসবে। কিন্তু কখন লঞ্চ করা হবে, কখন তৈরি করা হবে এ বিষয়ে বলে না। চীন সাধারণত সব কিছু গোপন রাখার চেষ্টা করে। এটা ওদের মানে একটা ঐতিহ্য বলতে পারে, যে খুব দ্রুত সার্ভিসে আনে এবং খুব গোপনে কাজ করার চেষ্টা করে সামরিক ক্ষেত্রে, বিশেষ করে উন্নয়ন করার ক্ষেত্রে কখনো প্রকাশ করতে চায় না। তো চীনের কিছুদিন পূর্বে একটা 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার নাম আছে, যেটাকে সুপার ক্যারিয়ার বলা হয়, যেটার ডিসপ্লেসমেন্ট 80 থেকে 90,000 টন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে নিয়মিত ক্লাস এবং 4th ক্লাস হলো সবচেয়ে লেটেস্ট, নিয়মিত ক্লাসগুলোকে রিপ্লেস করার জন্য। তো নিয়মিত আপনার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1,00,000 টন, আর ফোর্ড হচ্ছে 1,10,000 টন। তো 10,000 টন বেশি এবং টেকনোলজিক্যালিও অ্যাডভান্স। কিন্তু চীনের যে 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা ছবি দেখে আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে চীনের 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার। এই 3rd এয়ারক্রাফট ক্যারিয়ারও একটা সুপার ক্যারিয়ার, কিন্তু এখানে কিছুটা প্রবলেম আছে। প্রবলেম কি? যুক্তরাষ্ট্রের যে লেটেস্ট ভেরিয়েন্টের এয়ারক্রাফট ক্যারিয়ার তার থেকে কিছু জায়গায় পিছিয়ে আছে। যেমন ধরেন ডিসপ্লেসমেন্টে পিছিয়ে আছে, এটা যেহেতু 90,000 টন মানে সর্বোচ্চ, আর যুক্তরাষ্ট্রেরটা হলো 1,10,000 টন, ঠিক আছে? তো এখানে 20,000 টনের একটা গ্যাপ আছে। পাশাপাশি নাম্বার অফ এয়ারক্রাফট, এই ডিসপ্লেসমেন্ট বেশি থাকার কারণে কী হইতেছে, বেশি বিমান ক্যারি করতে পারতেছে। এছাড়াও আরেকটা বিষয় আছে, ইমালস টেকনোলজি। চীন ইমালস টেকনোলজি এখানে অ্যাড করছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম, যেগুলা শর্ট রানওয়ে থেকে আপনার বিমান টেক অফ করতে পারে, একই সঙ্গে অধিক পরিমাণে মিসাইলও বহন করতে পারে। সাধারণত কী হয়, আপনার যে সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেগুলোতে বিমানের যে পূর্ণ মিসাইল লোডিং সক্ষমতা সেটা নিয়ে সে ফ্লাই করতে পারে না, কারণ শর্ট ডিস্টেন্স, তো এই কারণে সে পূর্ণ শক্তি পায় না বিমানে। কিন্তু এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম আছে, যেই সিস্টেম গুলাইয়ের মতো আর কি। আপনার গ্রামে গুলাই কি, এগুলো হয়তো চিনবেন। তো ওইগুলা পিছনে টান দিয়ে জাম্পিং করে যেরকম ছাড়ে, ওরকম একটা ফোর্স দেয়, যে কারণে বিমান তার পূর্ণ সক্ষমতা নিয়ে, পূর্ণ লোড নিয়ে উঠতে পারে, এক্ষেত্রে বেশি মিসাইলও ক্যারি করতে পারে। তো এই সব টেকনোলজি চীন অ্যাড করছে, কোনো সমস্যা নেই। কিন্তু নাম্বার অফ বিমানে কম আছে চীনের 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের তুলনায়। একই সঙ্গে এটা পারমাণবিকটা, এটা হচ্ছে আপনার কনভেনশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এটা আনলিমিটেড রেঞ্জ পাবে না। এই দুই ক্ষেত্রে পিছিয়ে আছে, কিন্তু এই দুই পিছিয়ে থাকার বিষয়টাকেই গ্যাপ পূরণ করতেছে হলো এই যে চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা যুক্তরাষ্ট্রের যে 4th এয়ারক্রাফট ক্যারিয়ার তার থেকেও বেশি বড় আকারে এবং টেকনোলজিক্যালও অ্যাডভান্স হবে, সেটা বলা হচ্ছে। তো ছবিতে দেখতে পেতেছেন চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা পারমাণবিক প্রযুক্তির হবে। এখানে আপনারা দেখতে পেতেছেন কি, এই যে লাইন বরাবর দেখবেন, এই লাইন বরাবর একটা বিমান লাইন মানে টেক অফ করার মতো ব্যবস্থা আছে, এখানে আর একটা টেক আপ করার মতো ব্যবস্থা আছে, আর এখানে হলো একটা, এই যে একটা, দুইটা, তো মোট 4টা। তো অর্থাৎ যুক্তরাষ্ট্রের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন 4টা আপনার ইমালস আছে, এখানেও 4টা ইমালস আছে, অর্থাৎ 4টা বিমান টেক অফ করতে পারবে, এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং সাথে সাথে কী রাখা হয়েছে, 1 2 3 তিনটা লিফট রাখা হয়েছে, যেগুলা আপনার নিচের তলায় যেগুলা থাকবে বিমান টিমান, সেগুলোকে উত্তোলন করার জন্য, আবার মেইনটেনেন্সে পাঠানোর জন্য এগুলা কাজ করে। কিন্তু চীনের যে 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল সেখানে ছিল দুইটা, বিপরীতে যুক্তরাষ্ট্রের ছিল এই 3টা করেই, কিন্তু যেটা ওদের 4th ক্লাস।
তো সেক্ষেত্রে এই সমস্ত ঘাটতি ব্যালেন্স করে ফেলছে চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার। তো 4th এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু একই সঙ্গে পারমাণবিক প্রযুক্তির হবে এবং 1,20,000 টনের হবে, 1,20,000 টনের। তো সেটা যে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং সেটার অফিসিয়াল ছবি গতকালকে প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে স্যাটেলাইট ডাটায় অ্যানালাইসিস করে যেটা আসলেই চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সেটা যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে হবে। তো ছবিতে যেটা দেখতে পাইতেছেন, এই যে সাইডে যে দুইটা টেক অফ করার ইমেজ দেখাইছিলাম, একটা এইভাবে থাকে আর একটা এইভাবে থাকে, ঠিক আছে? এটা হলো যুক্তরাষ্ট্রের 4 এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা ছবি, ঠিক আছে? 4 ছবি, ইউএসের 4 ক্লাসে। তো একই ধরনের টেকনোলজি দেখেন, এই যে দেখেন এখানে অ্যারোটা দেখতে পাইতেছেন, সেম অ্যারোটা আপনি কি দেখতে পাইতেছেন যে এই যে একটা গেছে আর এই যে একটা, আর এখানে হলো মাঝখানে এর হলো গ্যাপ, এই যে এই গ্যাপটা আর কি। তো এই ব্যাপারটা এখানে করা হইতেছে যে এখানে একটা থাকবে আপনার ইমালস, এখানে একটা ইমালস থাকবে, এগুলো হোলের মতো আছে। এখন বলতে পারেন সামনের হোলও তো এরকম হইতে পারে পাশাপাশি দুইটা, না, পাশাপাশি দুইটা হলে এটা এত পাশাপাশি থাকে না সামনে, আপনারা অলরেডি দেখছেন ছবিতে যে পাশাপাশি হলে এটা একদম পাশাপাশি থাকতে পারে না। যেমন এই যে দুইটা, এই যে একটা আর এই যে একটা, এখানে যদিও বিমান রাখা আছে কিন্তু এই যে একটা, আর এখানে হলো এইটা হলো 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার। আর 4 যদি আমি দেখাই যে চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটা দেখেন এইটা দুইটা পাশাপাশি দেখেন, এই যে হলো আপনার শেষ পর্যায়ে আর এটা হলো এখানে শেষ পর্যায়ে, এই যে আর এই যে পাশাপাশি। তো এটা বোঝাই যাইতেছে যে চীনের যে ছবি প্রকাশিত হয়েছে সেটা হলো আপনার 4th এয়ারক্রাফট ক্যারিয়ারের নির্মাণ কাজের যে ছবি সেটা। তো এখানে আরেকটা ছবি দিয়েও সেটা ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে যে এই যে এখান থেকে একটা ল্যান্ডিং করবে আর এখান থেকে একটা টেক অফ করবে। তো এখানেও সেম, এই দেখেন সেম ব্যবস্থা রাখা হয়েছে। সো এটা অফিসিয়ালি বলা যায় যে 4th এয়ারক্রাফট ক্যারিয়ার 4টা ইমালস থাকবে এবং পারমাণবিক প্রযুক্তির হবে এবং জাইগান্টিক হবে। কারণ 3টা যদি ইমালস দেওয়া হইতো তাহলে কিন্তু এর ডিসপ্লেসমেন্ট খুব বেশি বড় হইতো না, কিন্তু 4টা ইমালস দেওয়ার মানে কি, এটার ডিসপ্লেসমেন্ট অনেক বড় হবে। কারণ 90,000 টনের একটা ক্যাটাগরির একটা যে শিপ এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে 3টার বেশি ইমালস দেওয়া যায় না। তো 4টা ইমালস দিতে হলে ডেফিনেটলি ওটা 1 লক্ষ টন প্লাস হইতে হবে। তো এটা 1,20,000 টন হবে, ওই যে চীন যেটা বলছে ওদের অফিসিয়ালি ছবিতে না মানে বিবৃতিতে, সেই অনুযায়ী এটা 1,20,000 টনের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সেটা নির্মাণ কাজ অলরেডি অ্যাসেম্বল অবস্থায় আছে। এখানে কিছু ছবি দেখতে পাইতেছেন, বিভিন্ন টুকরা আর কি, যুদ্ধ এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার বিভিন্ন আলাদা আলাদা পার্টে তৈরি করা হয়। এই যে একটা পার্ট, এখানে কিছু পার্ট আছে, এই পার্টগুলো এবং আরও কয়েকটা ছবি আছে যেগুলো এখানে অ্যাড করা সম্ভব হইতেছে না। তো এই পার্টগুলো এখন অ্যাসেম্বল করা হইতেছে আস্তে আস্তে। তো অ্যাসেম্বল করা এবং এয়ারক্রাফট ক্যারিয়ার তো নির্মাণ অনেক সময় লাগে, অ্যাসেম্বল করা সহ বিভিন্ন ইস্যু কাজ করতে মোটামুটি চীনের ধরতে পারেন আরও এটা লঞ্চ করার জন্য অলমোস্ট 1.5 থেকে 2 বছর লাগবে চীনের, 1.5 থেকে 2 বছর লাগবে। তো এটা একটা 4th এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা ভিডিও মানে ছবি দেখতে পাইতেছেন চীনের। এই যে এখান থেকে একটা টেক আপ করবে, এখান থেকে একটা টেক আপ করবে, এখান থেকে একটা টেক আপ করবে, আর এইটা টেক আপ করার জায়গাটায় বর্তমানে বিমান আছে। এখন এটা কতটা পাওয়ারফুল সেটা যদি আমি সিম্পল ভাষায় বলি তাহলে দেখতে পাইবেন যে এটা এখানে থাকবে কতগুলো 100টার মতো বিভিন্ন এয়ারক্রাফট থাকবে, 100টা। সেটা 5th জেনারেশনের বিমান আছে বর্তমানে, মানে অলরেডি ওরা অ্যাড করছে 5th জেনারেশন ফাইটার J-35 নাম, এইগুলোই থাকবে বেশি পরিমাণে। এছাড়াও থাকবে J-15T, এটা একটা নতুন ভ্যারিয়েন্টের একটা যুদ্ধ বিমান। এই 4th জেনারেশন ফাইটার রাখার কারণ হচ্ছে এগুলোতে বেশি ওয়েপন ক্যারি করা যায়, সে কারণে এগুলো রাখা হইতেছে। এছাড়া আপনার এইগুলো হচ্ছে KJ-600 অ্যাওয়াক্স এয়ারক্রাফট। সাধারণত আপনার ইমালস আছে, এই ধরনের ইমালস আছে, এই সব বিমান থেকেই শুধুমাত্র অ্যাওয়াক্স ব্যবহার করা যায়। ভারতের যে বিমানবাহী রণতরী আছে সেই সব বিমান থেকে মানে রণতরী থেকে এই ধরনের KJ-600 যে এয়ারক্রাফট আছে, KJ-600 এগুলো ব্যবহার করা যায় না। তো এগুলো ভীষণ উপকারী আর কি, মানে আপনার যুদ্ধের জন্য এবং প্রয়োজনীয়। এবং আছে এখানে GJ-11
ড্রোন, ইউএভি এগুলা আক্রমণ করা যায়। আবার এর কিছু ভ্যারিয়েন্ট থাকবে যেগুলো বিমানকে রিফুয়েলিং করবে মাঝ আকাশে। বিমানকে রিফুয়েলিং করা মানে বোঝেন, মানে রেঞ্জ বাইরে যায়, যেটা একটা কমপ্লিটলি নিউ টেকনোলজি বলা যায়। যুক্তরাষ্ট্র যদিও সীমিত পরিসরে ব্যবহার করা শুরু করছে, চায়নাও এটা শুরু করবে আর কি। অলরেডি ওরা পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে, বিমান থেকেও এটা শুরু করবে আর কি। তো বোঝা যাইতেছে যে চীন মাঠে নামতেছে একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে। ওই রাশিয়ার মতো প্রস্তুত হইতেছে না যে নামলাম, মায়ের খেলাম আর উঠে গেলাম। ইউক্রেনের যুদ্ধে নামছে, সিরিয়া হারাইতে হয়েছে, এরকম জানি না হয়। এই ব্যবস্থাটা মানে ইনশিওর করতেছে চায়না। সেই ইনশিওর করার জন্য মূলত এই সব রণতরী ব্যবস্থা রাখা হইতেছে। এইগুলা যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট, যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, সবচেয়ে লেটেস্ট ভেরিয়েন্ট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ডিসপ্লেসমেন্টে এবং বিভিন্ন ক্যাটাগরিতে কিছুটা হলেও এগিয়ে থাকবে। এখন বলতে পারেন যে স্পেসিফিকেশন আর টেকনোলজির যে এজ, সেটা কি মানে এক, হয়তো এক না। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার হয়তো বা এগিয়ে থাকতে পারে, কিন্তু সেটাই ফোর্থ ক্লাস এবং চীনের ফোর্থ এয়ারক্রাফট ক্যারিয়ার অলমোস্ট আপনার একই পর্যায়ে বলা যায়। তো সেক্ষেত্রে খুব একটা পার্থক্য তৈরি করবে বলে মনে হয় না। আর চীন এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি অর্থ ব্যয় করে। ইভেন তো যুক্তরাষ্ট্র সহ এবং প্যাসিফিকে যত কান্ট্রি আছে সব দেশ মিলে যত রিসার্চে ব্যয় করে, চীন একা তার থেকে বেশি রিসার্চে ব্যয় করে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে আগের ব্যয় করার যে বিষয় আছে, প্রুভেন টেকনোলজি, সেখানে কিছুটা এইজ এখনও পায়, কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না, আস্তে আস্তে গ্যাপ পূরণ হয়ে যাবে। এবং এই যে বিমান রণতরী তৈরি করতেছে, এটা একটা প্রমাণ যে আসলে অনেক চেঞ্জ হয়ে যাবে। তো চীন এই ধরনের আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করবে 6টা 2035 সালের মধ্যে। এই ধরনের মিলে আর 2টা আছে ওদের, সব মিলে 6টা হবে 2035, এবং 2045-এ সেটা হবে 10টার মতো, এবং 2049 সালের আগে 10 থেকে 11টা বা 12টা এরকম হয়তো অপারেট করবে চীন। এবং চীন এই খায়ানে কেন এত বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতেছে, মানে কারণটা কি এত দ্রুত আধুনিকায়নে? তার কারণটা জানতে আপনি এই ম্যাপের দিকে একটু তাকাবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। এটা হলো চায়না, এটা হচ্ছে তাইওয়ান, যেটা চায়নারই একটা অংশ। যদিও তাইওয়ান সম্পর্কে আপনারা জানেন যে ওরা স্বাধীনতার মতো সব কিছুই ভোগ করে, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ভবিষ্যতে হয়তো চায়নায় তাইওয়ানকে দখল করবে, এবং বলা হয় 2027-এ দখল করবে। আমার তা বিশ্বাস হয় না 2027-এ দখল করবে। এটা যত ডিলে হবে দখল করার ক্ষেত্রে, চীনেরও যেমন লাভ হবে, একইভাবে যুক্তরাষ্ট্রেরও লাভ হবে ডিলে হওয়ার কারণে। কিন্তু লস হবে বেশি হলো তাইওয়ানের। অন্যদিকে এটা হলো ইন্দো প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর, এটা জাপান, এটা দক্ষিণ কোরিয়া, এই পর্যন্ত এইগুলো রাশিয়া। হ্যাঁ, এদিকে এই দিকে একটা দেশ আছে, সেটা হলো যুক্তরাষ্ট্র, সেটা পরে দেখাইতেছি। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে কিছু দ্বীপপুঞ্জ রাষ্ট্র আছে, পাপুয়া নিউগিনি, এটা হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে সিঙ্গাপুর, ভিয়েতনাম, বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো এটা দেখার কারণ হইতেছে চায়না কি চায়। চায়না চায় প্রথমেই আপনার একসাথে মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নাইমে আত্মহত্যা করতে চায় না। চায়না চায় এমনভাবে অলরে আধিপত্য বিস্তার করতে, যে যুক্তরাষ্ট্রের বিপরীতে আমি এমনভাবে আগাবো যে প্রথমে আমি ক্লিয়ার করবো আমার আশপাশ, তারপরে ভারত মহাসাগর, তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের থেকে বেটার পজিশনে যেতে চায়, এবং 2030 সালের মধ্যে সেটা চলে যাবে। কারণ যুক্তরাষ্ট্রের আটলান্টিকে বড় একটা সামরিক শক্তি ডেপ্লয়মেন্ট রাখতে হয়, যেহেতু ওদের আটলান্টিকে ওদের স্বার্থ অনেক দিক থেকেই বেশি। যদিও ওরা ইদানিং ইন্দো প্যাসিফিককে বেশি গুরুত্ব দিতেছে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, কারণ এখন আর রাশিয়াকে ওরা বড় থ্রেট মনে করে না, চীনকেই বড় থ্রেট মনে করে। কারণ চীনের সেই ক্যাপাবিলিটি আছে যেগুলো দেখতে পাইতেছেন। চীন বর্তমানে রাশিয়া একটা এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করার মতো সক্ষমতা নেই। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে, তার মধ্যে কুজনেটসভ সম্ভবত নাম, ওটা বছরের পর বছর থাকে মেনটেনেন্সে, সার্ভিসে থাকে ধরেন 3-4 বছর পর 2-3 মাস আবার মেনটেনেন্সে যায়, মানে যাতা অবস্থা। সেখানে চীন বর্তমানে 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে, এবং 4th এয়ারক্রাফট ক্যারিয়ার আন্ডার কনস্ট্রাকশন এবং নামাই দিছে বলা যায়। এছাড়াও ওদের হাইব্রিড এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। তো সব মিলে ওরা প্রথমে এই ইন্দো প্যাসিফিক, মানে এই যে ইন্দো প্যাসিফিক মানে কি প্যাসিফিক এবং ভারত মহাসাগর, এই কারণে এই দুটাকে মিলে ইন্দো প্যাসিফিক বলে। তো এই ইন্দো প্যাসিফিকের নিয়ন্ত্রণ নিতে চায় প্রথমে যুক্তরাষ্ট্র থেকে।
এজন্য এই যে দেখেন এইসব দ্বীপরাষ্ট্রের সাথে চীনের ভালো সম্পর্ক হয়েছে। এবং এখানে এই যে ভানুয়াতু, এই দেশের নাম হলো ভানুয়াতু, এরকম আরও কয়েকটা দ্বীপ নিয়ে ভানুয়াতু, আরও কয়েকটা দেশ আছে এদিকে। সেই দেশগুলোতে চীন অলরেডি ওদের বিভিন্ন শিপ, যুদ্ধজাহাজ এখানে ডক করে রাখে। পরবর্তীতে যখন এখান থেকে মিশন টিশন পরিচালনা করে, যদিও স্থায়ী ঘাঁটি না, অস্থায়ী ঘাঁটি, ধরেন যখন চীন পাওয়ারফুল হবে বলবে এটি আমাদের স্থায়ী ঘাঁটি হয়ে গেছে। কারণ এইসব দেশের উপরে আগ্রাসন চালাইতে পারে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র মিলে। তো সেই ক্ষেত্রে চীন এই মুহূর্তে এইসব দেশকে ওই পরিমাণে সাপোর্ট দিতে নাও পারে, কারণ পারবে না, এটাই স্বাভাবিক। কারণ এটা তো যুদ্ধটা অনেক দূরে, তো চায়নার এখনও পর্যন্ত ওরকম শক্তি হয় নাই যে এত দূরে এসে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। অস্ট্রেলিয়ার জিওগ্রাফিক্যাল একটা এজ থাকার পরেও, আর এবং যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি, 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে। তো চায়নার পক্ষে এটা খুবই ডিফিকাল্ট। ইভেন তো তাইওয়ানকে আক্রমণ করলেও চায়না 50-50 চান্স আছে মানে জয়লাভ করার, যুক্তরাষ্ট্র যদি ফুল ফোর্সে নামে। এটা খুব কাছে থাকার পরেও, বর্তমানে কথা বলতেছি। তো এই কারণে এই ডিটারেন্সগুলো বজায় রাখে যে এই মুহূর্তে দরকার নাই স্থায়ী ঘাঁটি ঘোষণা করার। এবং কম্বোডিয়াতেও একটা ঘাঁটি আছে চীনের এই অঞ্চলে, দক্ষিণ চীন সাগরে। এই হলো দক্ষিণ চীন সাগর, এগুলো চীন নিয়ন্ত্রণ করে। এখানে প্যারাসাল আইল্যান্ড আছে। তো এখান থেকে খুব সহজ, চীনের এই সব ভূখণ্ড থেকে এখানে এসে নজরদারি করার চেয়ে এখান থেকে ইজি হয় না, তো এখান থেকেই করে। কিন্তু চীন বলতে এইগুলো স্থায়ী ঘাঁটি না, অস্থায়ী ঘাঁটি, অথচ বিমানবাহী রণতরী এখানে ল্যান্ডিং করার মতো ব্যবস্থা আছে কম্বোডিয়াতে। এবং এই যে চোক পয়েন্ট আছে না, মালাক্কা স্ট্রেইট, এই চোক পয়েন্টেও নজর রাখে। চীনের বাণিজ্যের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট এখান থেকে পরিচালিত হয়, অলমোস্ট 40-60%। তো এত বড় একটা বাণিজ্যের নিরাপত্তা তো অবশ্যই ওদের দেওয়া দরকার, তাই না? এই কারণে এখানে রাখছে। ভবিষ্যতে থাইল্যান্ডে ঘাঁটি করবে, এই যে থাইল্যান্ডে ঘাঁটি করবে, মিয়ানমারেও করতে পারে ভবিষ্যতে, বাংলাদেশও চেষ্টা করবে। তো যাই হোক, এই জিওগ্রাফিক্যাল যে অ্যাডভান্টেজ সেটা চীন পাবে হলো আপনার এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে। এটা চীন, এটা যুক্তরাষ্ট্র, এটাও যুক্তরাষ্ট্র, এটা হলো অ্যালাস্কা আর কি। এটা 17 লাখ বর্গ কিলোমিটার মতো আয়তন। এটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড। এটা হচ্ছে হাওয়াই, এখানে আরও দ্বীপ আছে, গুয়াম যুক্তরাষ্ট্রের। তো দেখেন এখান থেকে আপনারা ভালো বুঝতে পারবেন এই মানচিত্রের মাধ্যমে, এই যে প্যাসিফিক, ঠিক আছে, এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়াই হলো চীনের প্রধান লক্ষ্য এবং ডমিনেন্স বজায় রাখা চীনের লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিপরীতে। সেটার জন্যই চীন লড়াই করতেছে। এবং চীনের যখন 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার হবে তখন দেখেন পৃথিবীতে কত পরিবর্তন আসবে। বর্তমানে অনেক দেশ স্বার্থ থাকার পরেও চীনের পক্ষে চাপাতে চায় না, কারণ ভয় পায় যুক্তরাষ্ট্রকে, সোজা কথা। সেই ভয়টা পাওয়ার কারণে চীন বেশি সুবিধা দেওয়ার পরও সেই চীনের পক্ষে যাইতে পারে না। যেমন ইন্দোনেশিয়া, অনেক ক্ষেত্রে এখন তো ইন্দোনেশিয়া বহুল অংশে চীনের উপরে বাণিজ্যিকভাবে নির্ভরশীল, বিভিন্ন কিছুতেই নির্ভরশীল থাকে। তো সেক্ষেত্রে চীন থেকে সমরাস্ত্র বেশি কিনবে, এটি তো স্বাভাবিক, কিন্তু সেটা সে করে না। এবং যুক্তরাষ্ট্র থেকেও সে করে না, অনেকটা ডিটারেন্স বজায় রাখে। কিন্তু বিপরীতে ইউরোপ থেকে বেশি ক্রয় করে, যেটা চীনের জন্য ঠিক না। কিন্তু ইন্দোনেশিয়া এখন এটা করতে পারে না, ওই স্ট্যান্ড নিতে পারে না। নিলে যুক্তরাষ্ট্র চাপ দেবে সামরিকভাবে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। তারপর ইন্দোনেশিয়া হয়তো ভবিষ্যতে চীন থেকে কিছু অস্ত্র কিনবে বা কেনে এখনও, বাট সেটা কম। থাইল্যান্ডের কথা বলেন, থাইল্যান্ডও এই চাপের মুখে পড়ে ঝামেলার মধ্যে পড়েছে, যে কারণে থাইল্যান্ডের ইকোনমি অনেকটা ডাউন করে দিয়েছে চায়না কিছু কারণে রাগ হয়ে। যে ওদের থাইল্যান্ডের সবচেয়ে বেশি কিন্তু পর্যটক যেখানে যায় থাইল্যান্ডে যায়। চীনের পর্যটক সবচেয়ে বর্তমানে বেশি যায় জাপানে, কিন্তু কিছুদিন আগেও সবচেয়ে বেশি যেত থাইল্যান্ডে। তো থাইল্যান্ডের অর্থনীতি টিকে আছে অনেক ক্ষেত্রে পর্যটন এবং কৃষির উপরে। তো পর্যটনটা ডিপেন্ডস করে ওগুলো চায়নার উপরে অনেকটা। তো সেই ক্ষেত্রে আপনার থাইল্যান্ডের তো আশাই করবে আমার অর্থনৈতিক অর্থনৈতিক বাণিজ্য মানে হলো পার্টনার তৈরি করে। তো পার্টনার মানে কি? পার্টনার আমার থেকে অস্ত্র কিনবে, আমার সাথে অ্যালাই থাকবে, এটি তো স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সব চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে এইদিকে একটা দেশ আছে, নাম হলো পেরু, এটা চীনের সাথে বাণিজ্য করার জন্য এটা, এই পেরুতে একটা পোর্ট করছে চীন, অনেক বড়, সাউথ আমেরিকার সবচেয়ে বড় পোর্ট করছে, অলমোস্ট 3 বিলিয়নের প্লাস অর্থ দিয়া। তো এই পেরুতে ভবিষ্যতে নৌঘাঁটি করতে পারে চায়না। তো এই নৌঘাঁটিতে এখন তো দিবে না, পেরুর বললেও দিবে না, কারণ যুক্তরাষ্ট্র এখানে হামলা দিবে করলে। যেমন পানামাতে বলছে আমাদের পানামা খালে চীনকে বাইর করে দাও, আমরা কিন্তু তোমার উপরে হামলা দেব। তো সে কারণে চীনকে সরাই দিছে পানামা ক্যানাল প্রজেক্ট থেকে। তো সেইমভাবে আপনার
এই পেরুতে আক্রমণ চালাইতে পারে। তো যখন 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে তখন চীন ইজিলি, কারণ যুক্তরাষ্ট্রের 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকতে পারে, কিন্তু 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকলে চীনেরও তো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাই না? চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে তখন 6টা। এখন বলতে পারেন 6টা 2035-এর পরে 6টা, আর কোথাও রয়েছে 11টা। কিন্তু যুক্তরাষ্ট্রের তো আরও চ্যালেঞ্জ আছে, কারণ যুক্তরাষ্ট্রের এই দিক থেকে আসলে হলো আপনার এই দিকটা আসে আর কি, এদিকে আর ইউরোপ, তো এদিকে রাশিয়ার অনেক বড় নৌবহর আছে, নর্দার্ন ফ্লিট। রাশিয়ার 2টা ফ্লিট হলো স্ট্রং, নর্দার্ন ফ্লিট আর লগা এই যে প্যাসিফিক ফ্লিট। তো এই প্যাসিফিক ফ্লিট আর নর্দার্ন ফ্লিট, প্যাসিফিক ফ্লিটে 11টা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে অ্যাটলিস্ট 2টা তো এখানে আপনার রাখতে হবে রাশিয়ার জন্য। তারপরে নর্দার্ন ফ্লিট এখানেও তো 2-3টা রাখতে হবে, আর আটলান্টিকের এই ঝাড়াই ফালাইবে, এছাড়া কোনো গতি নেই। তাছাড়া যুক্তরাষ্ট্রের যে শিপ বিল্ডিং ক্যাপাসিটি, ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার সার্ভিস অ্যাবিলিটি সেটা খুব কম, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার ওদেরগুলো পুরনো হয়ে গেছে অনেকগুলাই, তো পুরনো হয়ে যাওয়ার কারণে সেগুলো সার্ভিস অ্যাবিলিটি লাইফ টাইম কমতে থাকে আস্তে আস্তে। আর ওদের শিপইয়ার্ডে অনেক সময় লাগে, একটা জাহাজকে যদি মেনটেনেন্স করে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ওদের 1 থেকে 3 বছর লাগে। বিপরীতে চায়নার সেটা লাগবে ম্যাক্সিমাম 6 মান্থ, কারণ ওদের ক্যাপাসিটি ভালো, 234 গুণ বেশি ক্যাপাসিটি আছে ওদের শিপ বিল্ডিং ক্যাপাসিটিতে। তো এখানে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার 6টার মধ্যে 5টা থাকবে অ্যাক্টিভ, যুক্তরাষ্ট্রের 11টার মধ্যে সর্বোচ্চ 6 থেকে 7টা থাকবে অ্যাক্টিভ। তো পার্থক্য করে দেখছেন মাত্র সামান্য। তো পেরু নিয়ে যদি ঝামেলা করতে যায়, চীন অন্য দিক দিয়ে ঝামেলা করবে, জাপানে হামলা দিবে, তাইওয়ান দখল করে নেবে, তো একটা ধরলে আরেকটা ছাড়তে হবে, তখন যুক্তরাষ্ট্রের বিপরীতে অনেক দেশ দাঁড়াবে। সাউথ আমেরিকাতে এই যে ব্রাজিল কিন্তু অলরেডি আমেরিকার হেজিমনি পছন্দ করে না সাউথ আমেরিকাতে, কারণ ব্রাজিল ইজ ইটসেলফ বিগ পাওয়ার, ওদের অর্থনীতি $4 ট্রিলিয়ন প্লাস। তো $4 ট্রিলিয়ন একটা ইকোনমি তো আপনাকে ডমিনেন্ট পছন্দ করবে না। ভারতের অর্থনীতিও সেম, $4 ট্রিলিয়নের মতোই। তো ভারত যদি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে পছন্দ না করে, ডেফিনেটলি ব্রাজিলও করবে না। ব্রাজিল করতেছে না অলরেডি, কিন্তু ব্রাজিল সামরিক শক্তিতে, অর্থনীতি এবং আয়তন, জনসংখ্যা অনুপাতে অতটা ভালো পজিশনে নাই, যেটা থাকার কথা। কিন্তু ব্রাজিল চেষ্টা করতেছে, ব্রিক্সের যেহেতু সদস্য, চায়নার সাথে মিলে ভালো একটা পজিশনে যাবে, এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ আমেরিকার মহাদেশের আধিপত্য নিয়ে আপনার লড়াই হবে ব্রাজিলের। তো সে এটা জানে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র কী করছে, আর্জেন্টিনায় ছিল পূর্বে চীনপন্থী একটা সরকার, সেই সরকারকে পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র, নিজেদের পছন্দের সরকার বসাইয়া যাতে যুক্তরাষ্ট্রের পারপোর্ট সার্ভ করে বা ওয়েস্টার্নের পারপোর্ট সার্ভ করে, সেই ব্যবস্থা করছে। তো এই পারপোর্ট সার্ভ করতে গেছে, এই যে দেখেন এখানে ফকল্যান্ড আইল্যান্ড আছে, হ্যাঁ ফকল্যান্ড আইল্যান্ড, এই ফকল্যান্ড আইল্যান্ড যেটা আছে এই যেখানে দেখতে পেতেছেন, এই ফকল্যান্ড আইল্যান্ড হলো ব্রিটেন অনেক দূরে যায় ভোগ দখল করে, মানে এখানে আইসা ভোগ দখল করে, যেটা মানে আর্জেন্টিনা জাতিগতভাবে মাইনে নিতে পারে না। এটার জন্য যুদ্ধ হয়েছে 80-র দশকে, পরাজিত হয়েছে আর্জেন্টিনা, কিন্তু চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে। তো ভবিষ্যতে এটা নিয়ে যাতে ঝামেলা না হয়, ইউরোপের সাথে, মানে ইউরোপ এবং আমেরিকার সাথে যাতে অ্যালাই থাকে, আর্জেন্টিনা যেহেতু একটা ইটসেলফ বিগার কান্ট্রি, 27 লাখ মানে আয়তন, তো দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর জন্য চেষ্টা করবে আর্জেন্টিনাকে। তো এটা হলো ওদের পলিসি, যাতে মানে আরেকজনকে মারো। চায়না যেহেতু এত রাইজিং হইতেছে, যুক্তরাষ্ট্রের পক্ষে এই বিষয়টাকে মেনটেন করা সম্ভব না, মানে ওই এজ রাখা সম্ভব না, কারণ যুক্তরাষ্ট্রের অতিবৃদ্ধি হয়ে গেছে, এখন ও বাড়াইতে পারবে না। তো না বাড়ানোর কারণে কী হবে, যুক্তরাষ্ট্র কৌশল নিচ্ছে। কৌশল কি? জাপানকে শক্তিশালী করো, দক্ষিণ কোরিয়াকে শক্তিশালী করো, অস্ট্রেলিয়াকে শক্তিশালী করো, এবং ছোটো ছোটো যারা ভিয়েতনাম, ফিলিপাইন, যাদের সাথে একটু শত্রুতা আছে তাদেরকে শক্তিশালী করো। তো ফিলিপাইন, ভিয়েতনাম এইগুলো আসলে সিগনিফিক্যান্ট কোনো বিষয় না, কিন্তু বিষয় যেগুলো সেটা হলো দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এমনভাবে নৌবাহিনীর আগ্রাসন বাড়াইতেছে, মানে শক্তি বাড়াইতেছে, ওরা 12টার মতো নিউক্লিয়ারের সাবমেরিন তৈরি করতেছে, যেটা আপনার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সহযোগিতায়। ওদের কথা ছিল, চুক্তি করছিল ফ্রান্সের সাথে বারাকুদা ক্লাস সাবমেরিন করাই করবে, যেটা কনভেনশনাল সাবমেরিন, এটা আশপাশ দেবে, সাপোর্ট দেবে। কিন্তু তা না করে ওরা করছে কি, যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করে ওরা পারমাণবিক সাবমেরিন, তো পারমাণবিক সাবমেরিন তার কোস্টাল ডিফেন্সের জন্য না, এটা চীনের সাথে ঝামেলা করব। তারপরে ওরা P8 অপারেট করে, P8 যেগুলো মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট লং রেঞ্জের, সেই মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এই যে গত কালকে না পরশু দিন
এটা এখান দিয়ে এই অঞ্চলে পৌঁছেছে, চায়নার এই সব অঞ্চলে যায় টহল দিতে। এত দূরে তো টহল দেওয়ার কোনো কারণ নেই, অবশ্যই যুক্তরাষ্ট্রের পারপোজ সার্ভ করতে যায় এবং সেইটাকে বাজেভাবে চীন ট্রিট করছে। কারণ এখান থেকে এখানে যখন যাবে চীনের বিরোধপূর্ণ অঞ্চলে, তখন তো সেটাকে একটু জবাব দিতেই হয়। তো কিছু ফ্লেম দিয়েছিল আর কি ইঞ্জিনের উপরে চীনের যুদ্ধ বিমানগুলো, যে কারণে বাধ্য হয়েছে টান নিয়ে ফিরে আসতে। তারপরে জাপান কিন্তু অনেক পাওয়ারফুল। অনেকে মনে করেন জাপান তেমন হয়তো পাওয়ারফুল না কি এরকম, কিন্তু জাপানের নৌবাহিনী মানে ব্যাপক শক্তিশালী। জাপানের 30টার মতো সাবমেরিন আছে, 30টা সাবমেরিন মানে বিশাল ব্যাপার। এবং জাপানের সাবমেরিন টেকনোলজি ইজ মানে রিয়েলি আউটস্ট্যান্ডিং। সো এখানে একটা এজ আছে। তারপর ওদের মায়া ক্লাস ডেস্ট্রয়ার আছে। ওদের ভবিষ্যতে জাপানের ঘোষণা হলো 12টা বড় সাইজের ডেস্ট্রয়ার অপারেট করবে মায়া ক্লাস শ্রেণীর, যেগুলোতে ভার্টিক্যাল লঞ্চ থাকবে 64+। মানে মায়া ক্লাসে যদিও আরও বেশি আছে, মানে অ্যাটলিস্ট 12টা অপারেট করবে, যেগুলোতে 64+ থাকবে। তো আপনি বলতে পারেন মোরাললেস 12 থেকে 14টা ডেস্ট্রয়ার অপারেট করবে চায়না, যেগুলো জাপান, যেগুলো চায়নার ডেস্ট্রয়ারের সমতুল্য বা কিছু ক্ষেত্রে বেটার। আর দক্ষিণ কোরিয়াও সেখানে একই পরিমাণ ডেস্ট্রয়ারের মতো অপারেট করার চেষ্টা করবে, 12টা 24টা ডেস্ট্রয়ার। আর এখানে অস্ট্রেলিয়া অপারেট করবে প্রায় আপনার বলতে পারেন 18টা। তো দেখেন পজিশন কোথায় যায়। তো এখানেই 40টার মতো ডেস্ট্রয়ারকে মোকাবেলা করতে হবে চীনের, এবং এদের সম্মিলিত সাবমেরিন হবে এখানে আছে 20টার মতো, এদের আছে 30টা, এদের থাকবে 12টা। তো বিশাল একটা চ্যালেঞ্জ চায়নার জন্য ছুড়ে দেওয়ার চেষ্টা করতেছে। যুক্তরাষ্ট্র নিজের শক্তি ওইভাবে না বাড়াইতে পারে যখন চীনের সাথে পারতেছে না, তখন এই ব্যবস্থা নিতেছে। সেমভাবে চায়নাও চেষ্টা করবে এই যে দক্ষিণ আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করাইতে ব্রাজিলকে চেষ্টা করতেছে, রাশিয়াকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে যাতে ইউরোপে আধিপত্য ধরে রাখতে পারে, যুক্তরাষ্ট্র যাতে পুরোপুরি ফোকাস প্যাসিফিকে না দিতে পারে, আটলান্টিকে নজর রেখে এইসব বিষয়কে মেনটেন করার চেষ্টা করতেছে। পাকিস্তানকে শক্তিশালী করতেছে চায়না। পাকিস্তানের টাকা নাই, তারপরও অস্ত্র দিতেছে, ব্যাপকভাবে আধুনিকায়ন করতেছে। কারণ ভারত যাতে এখানে ঝামেলা না করতে পারে, চায়নার বাণিজ্যে ঝামেলা না করতে পারে, ঝামেলা করলে পাকিস্তানে দিয়া আগ্রাসন এখানে মানে ব্যালেন্স করার চেষ্টা করবে। তো এই সব বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করতেছে। এখন চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার যদি 6টা 2035 সালে আশা করা যায় চলে আসলে জিওগ্রাফিক্যাল যে ল্যান্ডস্কেপ সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আশা করা যায়।